হ্যালো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা মধ্যমা সম্পর্কে জানব। এই মধ্যমা গড়ের মতোই মধ্যগামীদের একটা মাপক। মধ্যমা সাধারণত দুটো তথ্যের উপর ভিত্তি করে বার করতে হয়, একটা হচ্ছে বিন্যস্ত তথ্য আর একটা হচ্ছে অবিন্যস্ত তথ্য। প্রথমে আমরা অবিন্যস্ত তথ্যের মধ্যমা কিভাবে বার করতে হয় তা নিয়ে আলোচনা করব। অবিন্যস্ত তথ্য বলতে যে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া থাকে বা যাদের মধ্যে নির্দিষ্ট কোনো রেঞ্জ থাকে না। যেমন ধরো আটখানা যে কোনো সংখ্যা দেওয়া রয়েছে, যেমন ধরো 10, 12, 14 এই করে যে কোনো 8টা সংখ্যা দেওয়া রয়েছে। এবার তোমাদের এই সংখ্যাগুলোর মধ্যমা কী হবে সেটা এখান থেকে বলতে হবে। এখন তোমাদের বলে রাখি, মধ্যমা বার করার আগে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ তাদের প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। এখন দেখো এদের মধ্যে সব থেকে ছোট দেখো 10, তারপরে 12, তারপরে 14। তাহলে এইভাবে এই সংখ্যাগুলোকে তোমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। এরপর ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেলে মোট গুণে দেখো এখানে কতগুলো সংখ্যা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গুনলে এখানে মোট 8খানা সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা একটা এন বলে টার্ম ইউজ করব। তাহলে এন এর মান এখানে 8 দাঁড়াচ্ছে। এবার এন এর মান যদি জোড় হয় তাহলে মধ্যমা বার করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে n/2 এবং n/2 প্লাস 1তম পদের গড়। আর এন যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা বার করার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2তম পদ। এবার এই তথ্যটার ক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে 8। তাহলে তোমরা বুঝতেই পারছো 8 একটা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে তোমাদের মধ্যমা বার করার ফর্মুলা কি বলেছিলাম? মধ্যমা বার করার ফর্মুলা ছিল n/2তম পদ এবং n/2 প্লাস 1তম পদের গড়। আমাদের এখানে তো n এর মান 8, তাহলে এবার এই ফর্মুলাটাতে n এর জায়গায় 8 বসিয়ে দাও। তাহলে 8 বসালে ফর্মুলাটা কি হবে? 8/2তম পদ এবং 8/2 প্লাস 1তম পদের গড়। এবং 8/2 মানে কত? 4। আর 8/2 প্লাস 1 থেকে কত পাচ্ছ? 5। তাহলে এখান থেকে পাচ্ছ 4তম এবং 5তম পদের গড়ই হচ্ছে আমাদের এই 8খানা সংখ্যার মধ্যমা। এবার তোমরা ছোট থেকে বড় আকারে সংখ্যাগুলোকে যেভাবে সাজিয়েছিলে তাদের মধ্যে কোনটা 4তম পদ আর কোনটা 5তম পদ সেটা গুণে দেখো। বলো, দেখো দেখলে বুঝতে পারছো 4 নম্বর পদ হচ্ছে 15 আর 5 নম্বর পদ হচ্ছে 20। তাহলে আমাদের এবার এই 15 আর 20 গড় নিতে হবে। 15 আর 20 গড় কত হবে? 15 প্লাস 20/2। 15 প্লাস 20 মানে 35, আর 35কে 2 দিয়ে ভাগ করা মানে 17.5। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই যে 8টা সংখ্যা দেখতে পাচ্ছ, 8টা সংখ্যার মধ্যমা হচ্ছে 17.5। তবে এক্ষেত্রে তোমাদের একটা কথা আরও একবার মনে করিয়ে দিই, যখন তোমরা কোনো অবিন্যস্ত তথ্যের মধ্যমা বার করতে চাইছো তোমাদের প্রথম কাজই হবে সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়া। এই স্টেপটা যদি তোমরা না মানো তাহলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারে একটা অঙ্ক করতে পারবে না। তাহলে এবার চলো আমরা মধ্যমার পরের স্টেপে চলে আসি। এতক্ষণ পর্যন্ত আমরা অবিন্যস্ত তথ্যের মধ্যমা কিভাবে বার করতে হয় তা জানলাম। এবার তোমাদের পরীক্ষায় যদি কোনো পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দেয় এবং তা থেকে যদি মধ্যমা বার করতে বলে তাহলে সেক্ষেত্রে কীভাবে বার করবে? চলো তাহলে আমরা এবার ওই ধরনের একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা এবার দেখো তোমাদের স্ক্রিনের সামনে একটা তালিকা এসে গেছে। যে তালিকায় তোমরা দেখতে পাচ্ছ একটাতে তোমাদের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর একটাতে পরিসংখ্যা বলে দিয়েছে। ব্যাসের দৈর্ঘ্য এবং পরিসংখ্যা দুটোই দেখো মিলিমিটার এককে প্রকাশ করা আছে। ব্যাসের দৈর্ঘ্যের ক্ষেত্রে 18, 19, 20 করে পাশাপাশি ব্যাসের দৈর্ঘ্য কত লিখে দেওয়া রয়েছে, আর পরিসংখ্যার পাশে থাকো সেই অনুযায়ী কতগুলো নাম্বার লিখে দেওয়া রয়েছে। তোমাদের কাজ হচ্ছে এই তালিকা থেকে মধ্যমা কিভাবে বার করতে হয় হিসাব করতে হবে এখান থেকে। এবার তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে তোমরা খাতায় ব্যাসের দৈর্ঘ্য এবং তার পাশে পরিসংখ্যা এই দুটোকে লিখে তাদের মাঝখানে একটা লাইন টেনে দাও। এবার সেই অনুযায়ী ব্যাসের দৈর্ঘ্যটা পরপর লিখে নিলে 18, 19, 20, 21, 22 করে লিখে নিলে, আর পরিসংখ্যাটাও তারপর সিরিয়াল ওয়াইজ পরপর নিজে নিজে লিখে নিলে। এবার আমাদের এখানে একটা নতুন জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নামে একটা নতুন টার্ম নিয়ে আসবো। পরিসংখ্যার দিকে তাকালে দেখো দেখতে পাচ্ছ প্রথম পরিসংখ্যার ঘরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 3। সেই মতো এবার ওই 3কে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা যে ঘরটা আছে ওখানেও সেই 3কে বসালাম। এর পরের ঘরটাতে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব এই 3 এবং পরিসংখ্যার ঘরে যে 4 আছে সেই দুটোকে যোগ করে। অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার পরের ঘরে যে নাম্বারটা বসবে সেটা হচ্ছে 3 + 4। 3 + 4 মানে 7। তাহলে আমরা কিভাবে এটা পেলাম? আমরা প্রথমে যে পরিসংখ্যাটা দেওয়া ছিল সেটাকে লিখে নিলাম, তারপর ওই পরিসংখ্যার সঙ্গে পরিসংখ্যার পরের নাম্বারটা অ্যাড করে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার পরের নাম্বারটা পাচ্ছি। একইভাবে তোমরা যদি 3 নম্বর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করতে চাও তাহলে সেক্ষেত্রে এই যে 7 তোমরা পেলে ওই 7-এর সঙ্গে আবার পরিসংখ্যার পরের ঘরের নাম্বারটা যোগ করতে হবে। পরিসংখ্যার পরের ঘরের নাম্বারটা দেখো এখন 10। তাহলে
যদি ক্রমযৌগিক পরিসংখ্যার 3 নম্বর ঘরটা বার করতে চাও তাহলে এখন ওই 7-এর সঙ্গে এই 10 যোগ করতে হবে। তাহলে 7 আর 10 যোগ করলে কত হচ্ছে? 17 পাচ্ছ। এইভাবে তোমাদের এই যে নাম্বারগুলো যোগ করে পাচ্ছ তাদের সঙ্গে পরিসংখ্যার ঘরের একটা একটা করে নাম্বার যোগ করতে করতে এগোতে হবে। আর এইভাবেই তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরের নাম্বারগুলো ক্রমাগত পেতে থাকবে। এবার এইভাবে যোগ করতে থাকলে তোমরা একটা টাইমে ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে সর্বশেষ যে নাম্বারটা পাবে সেটা হবে 80। এই 80 যেটা পেলে সেটাকে ধরো আমরা এন নাম দিলাম। এবার এখান থেকে আমরা মধ্যমা বার করতে চলেছি। আর তোমাদের একটু আগেই বলেছি এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা বার করার ফর্মুলা হচ্ছে n/2 এবং n/2 + 1তম পদের গড়। এখানে আমাদের একটু আগে n এর মান দেখো 80 বেরিয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো 80 একটা জোড় সংখ্যা, আর 80 যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের মধ্যমা বার করার ফর্মুলা হচ্ছে n/2 এবং n/2 + 1তম পদের গড়। তাহলে এবার জাস্ট এই ফর্মুলাটিতে n এর জায়গায় 80 বসিয়ে দাও। তাহলে 80 বসালে কি পাচ্ছ? 80/2 এবং 80/2 + 1তম পদের ঘর। এখন 80/2 মানে 40, আর 80/2 + 1 থেকে হবে 41। তাহলে আমাদের মধ্যমা হবে 40 এবং 41তম পদের ঘর। এবার এই 40 আর 41 এই নাম্বার দুটো আছে কোথায়? এটা তোমাদের খুঁজতে গেলে তোমাদের সরাসরি ক্রমযৌগিক পরিসংখ্যা যেখানে লিখেছো সেখানে চলে আসতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে দেখো কোথাও 40 বা 41 নাম্বার দুটো নেই। আমরা দেখতে পাচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে এক জায়গায় 32 লেখা রয়েছে আর এক জায়গায় 57, এই দুটো নাম্বার আছে, কিন্তু 40 বা 41 কোথাও নেই। এবার 40 41 এই নাম্বার দুটো কার মধ্যে পড়ে বা কার আগে পড়ে? 32-এর আগে পড়ে? এই দুটো কি 32-এর থেকে ছোট? না, 32-এর থেকে বড়। তাহলে 32-এর পরে আসবে নিশ্চয়ই। আবার এই দুটো নাম্বার দেখো 57 থেকে ছোট, অর্থাৎ 57-র আগে পড়বে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে 40 এবং 41 এই নাম্বার দুটো 57-র আগে পড়ছে। এবার যে ঘরের আগে পড়বে সেই ঘর বরাবর সোজাসুজি বাঁ দিকে গিয়েছো। তাহলে তোমরা একটা শ্রেণী পাবে, ওই শ্রেণীটাই হবে তোমাদের মধ্যমা শ্রেণী। বাঁ দিকে এগোলে দেখো তোমরা 22 নাম্বারটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমাদের এখানে 22-এর দুটি 22-এর গড় নিতে হবে। আর দুটো 22-এর গড় মানে 22 + 22/2, 22 + 22/2 মানে হচ্ছে 22, অর্থাৎ আমাদের এই তালিকাটার মধ্যমা হচ্ছে 22। এখানে তোমরা যে অ্যান্সারটা পেলে 22, ওই 22 ছিল ব্যাসের দৈর্ঘ্য। আর ব্যাসের দৈর্ঘ্য বলে যে কলামটা দেওয়া ছিল সেখানে যে নাম্বারগুলো ছিল সেগুলো দেখো প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ডিজিট ছিল। এবার কখনো যদি এমন হয় যে সিঙ্গেল ডিজিট না বলে আমাদের পুরো একটা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে দিল বা শ্রেণীর রেঞ্জ দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে মধ্যমা কী হবে? চলো আমরা সেই ধরনের একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো তোমাদের স্ক্রিনের সামনে একটা তালিকা এসছে। এই তালিকাটার ক্ষেত্রে দেখো তোমাদের একদিকে শ্রেণী সীমানা বলে দিয়েছে আর তার নিচে পরিসংখ্যা বলে দিয়েছে। শ্রেণী সীমানায় আগের কথা মতোই দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এই শ্রেণীগুলো বলে দিয়েছে। আর তার কারেসপন্ডিং পরিসংখ্যাগুলো 4, 7, 10 করে তাদের নিচে নিচে লেখা রয়েছে। তোমাদের এখান থেকে এই তালিকার মধ্যমা কী হবে তা বলতে হবে। তাহলে মধ্যমা বার করার ক্ষেত্রে আমাদের প্রথমে ওই 3টে ঘর লাগবে। তাহলে একদিকে শ্রেণী সীমানা লেখো, একদিকে পরিসংখ্যা লেখো, আর একদিকে লেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার শ্রেণী সীমানার আন্ডারে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এই শ্রেণীগুলো পরপর লিখে নাও। আর পরিসংখ্যার আন্ডারে দেখো যে 4, 7, 10 এগুলো বলেছে, সেগুলো পরপর নাম্বার অনুযায়ী লিখে নাও। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বার করতে তা তো আমরা একটু আগেই শিখেছি। প্রথমে পরিসংখ্যার ঘরে যে নাম্বারটা থাকবে সেটা দেখে দেখে ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে লিখে দাও। এখানে যে প্রথমে 4 রয়েছে পরিসংখ্যার ঘরে, তাহলে 4 নাম্বারটা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে দেখে দেখে লিখে দাও। এবার ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে দ্বিতীয় নাম্বারটা কীভাবে পাবে? না, ওই 4-এর সঙ্গে পরিসংখ্যার ঘরের দ্বিতীয় নাম্বারটা যোগ করতে হবে। এখন পরিসংখ্যা ঘরের দ্বিতীয় নাম্বারটা কত? 7, আর ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরের প্রথম নাম্বারটা কত? 4। তাহলে এই 4 আর 7 এবার যোগ করতে হবে। 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, আর এই 11ই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার দ্বিতীয় নাম্বার। এবার একইভাবে তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে যদি 3 নম্বর নাম্বারটা বার করতে চাও তাহলে আমাদের এই 11-র সঙ্গে এবার পরিসংখ্যার ঘরে 3 নম্বর নাম্বারটা যোগ করতে হবে। এখন 3 নম্বর নাম্বার দেখো 10, তাহলে এবার আমরা এই 11 এবং 10 যোগ করব। 11 আর 10 যোগ করলে হয় 21, আর 21 হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার 3 নম্বর নাম্বারটা। তাহলে এইভাবে আমরা কোনাকুনিভাবে যোগ করতে করতে থাকলে দেখো আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরের নাম্বারগুলো এক এক করে পেতে থাকবো, আর সর্বশেষ নাম্বার যেটা হবে সেটাকেই আমরা এন ধরব। এবার এইভাবে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে সর্বশেষ নাম্বার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 59। সুতরাং আমরা এখানে 59কে এন ধরে নিলাম। এবার এখান থেকে আমরা একটা কাজ করলাম, n/2 কত হচ্ছে সেটা বার করে নেব। n/2 মানে কত? 59/2। এখন 59/2 মানে হচ্ছে 29.5। এবার দেখো এই 29.5 যে মানটা বেরোলো সেই মানটা ক্রমযৌগিক পরিসংখ্যার কোথায় আছে? ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরটাকে ঠিক করে লক্ষ্য করে দেখবে কোথাও কিন্তু 29.5 নেই।
এখানে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে আমরা 21 এবং 36 এই দুটো নাম্বার পাচ্ছি। এবার তাহলে 29.5 নিশ্চয়ই 21 থেকে 36-এর মধ্যে পড়ে। এবার সেই অনুযায়ী আমাদের 36 নাম্বারটাকে ধরতে হবে, 21কে ধরলে হবে না। যার মধ্যে পড়ছে অর্থাৎ যার থেকে ছোট সেই ঘরটাকে ধরতে হবে। আমরা এখানে তাহলে বুঝতেই পারছি 29.5 36-এর থেকে ছোট, অর্থাৎ 36-এর ঘরটার মধ্যে পড়ছে। এবার 36 নাম্বারটাকে ধরে 36 থেকে বাঁ দিক বরাবর এগিয়ে যাও। বাঁ দিক বরাবর এগোলে তোমরা একটা শ্রেণী পাবে। দেখো 30 থেকে 40 হচ্ছে ওই শ্রেণীটা, আর ওই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যমার শ্রেণী। অর্থাৎ মধ্যমার যে অ্যান্সারটা হবে আমাদের, ওই ভ্যালুটা এই 30 থেকে 40-এর মধ্যেই থাকবে। তাহলে আমরা এখানে কি পেলাম, মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। এবার তোমাদের একটু আগেই বলেছিলাম, দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে এই পরিসংখ্যাটাকে ধরে বাঁদিক বরাবর এগিয়ে গিয়ে আমরা একটা সিঙ্গেল ডিজিট পেয়েছিলাম, আর সেক্ষেত্রে সেই সিঙ্গেল ডিজিটটাই হচ্ছিল আমাদের মধ্যমা। কিন্তু আমরা এক্ষেত্রে একটা ডিজিট না হয়, আমরা একটা শ্রেণী পেয়েছি, আর এই শ্রেণীর মধ্যে যে কোনো একটা সংখ্যা তো মধ্যমা হতে পারে। এখন এই রকম শ্রেণীর ক্ষেত্রে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমা কীভাবে বার করতে হয় তার জন্য একটা ফর্মুলা রয়েছে। কী সেই ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখন এই ফর্মুলাতে ব্যবহৃত L, CF, F, H এগুলো কি আমি তোমাদের বলি। সর্বপ্রথম আসছে দেখো L। এখন এই L কি? L হচ্ছে মধ্যমা শ্রেণী যেটা পেয়েছো সেই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। আমাদের এখানে 30 থেকে 40 শ্রেণীটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো এর নিম্ন সীমানা মানে 30কে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে L এর মান দাঁড়াচ্ছে তাহলে 30। L এর পর এবার চলে এসো n/2। আমরা একটু আগে n/2 বার করে রেখেছিলাম 29.5, তাহলে এবার ওই 29.5 বসিয়ে দাও। এরপর আসছে CF কি? CF বলছে ক্রমযৌগিক পরিসংখ্যার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা। এখন ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরটা আমাদের ছিল 36-এর ঘর, তাহলে 36-এর ঘরের ঠিক আগের ঘরে যে পরিসংখ্যাটা আছে ওটাই আমাদের CF এর মান। আগের ঘরের পরিসংখ্যাটা দেখো 21, আর আমাদের এখানে CF হচ্ছে 21। তাহলে আমাদের L হয়ে গেল, n/2 হয়ে গেল, আর CF হয়ে গেল। এবার জানতে হবে F আর H এর মান কত। F কি? আমাদের যে মধ্যমা শ্রেণীটা ছিল সেই শ্রেণীর যে পরিসংখ্যা, সেই পরিসংখ্যার মানই হচ্ছে F এর মান। 30 থেকে 40 আমাদের মধ্যমা শ্রেণী ছিল, আর 30 থেকে 40 শ্রেণীটার ঠিক ডান দিকে দেখো তার পাশেই পরিসংখ্যাটা লিখে দেওয়া রয়েছে। কত লিখে দেওয়া রয়েছে? 15। তাহলে F এর মান হচ্ছে 15। তাহলে F এর মানও পেয়ে গেলাম। এবার অবশেষে পড়ে থাকছে H হচ্ছে আমাদের যে শ্রেণী সীমানাটা দিয়েছিল সেই শ্রেণী সীমানার গ্যাপ বা রেঞ্জ। 30 থেকে 40 এই শ্রেণী সীমানাটার গ্যাপ হচ্ছে দেখো 10। তাহলে আমরা এই ফর্মুলাটায় ব্যবহৃত L, n/2, CF, H এবং F এদের প্রত্যেকের মানগুলো কি হয় পেয়ে গেছি। এবার এই মানগুলো জাস্ট তোমরা ফর্মুলায় পুট করে দাও, তাহলে দেখো তোমাদের অ্যান্সার চলে আসবে। আর এখান থেকে তোমরা যে অ্যান্সারটা পাবে সেটা হবে 35.67 প্রায়, অর্থাৎ এই তালিকাটার অ্যান্সার হচ্ছে 35.67 প্রায়। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা অবিন্যস্ত তথ্যের মধ্যমা কীভাবে বার করতে হয়, বিন্যস্ত তথ্যের মধ্যমা কীভাবে বার করতে হয় তা তোমরা জেনে গেছো। তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে তৈরি করবে, কারণ মাধ্যমিকে তোমাদের রাশিবিজ্ঞান থেকে মোট যে 8 নম্বর আসে সেই 8 নম্বরের মধ্যে এই চ্যাপ্টার থেকেও অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষা চলে আসে। এই চ্যাপ্টারটা মেনলি তোমাদের ওই L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে। মেনলি এই ফর্মুলা দিয়েই যদি অঙ্ক পরীক্ষায় আসে তাহলে এটা দিয়েই আসবে। আর আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। এর পরের ক্লাসে সংখ্যাগুরু মান নিয়ে আমি তোমাদের সামনে আসবো।